বাঙালি হওয়া যায় জন্ম দিয়ে, কিন্তু বাঙালিয়ানা বেঁচে থাকে অনুভূতিতে। 1000 কিলোমিটার দূরে থেকেও যখন ঢাকের প্রথম শব্দ কানে আসে, মনে হয় বাংলা যেন খুব দূরে নয়। যখন মায়ের চোখে প্রথম আলোর ছোঁয়া পড়ে, মনে হয় এতদিনের অপেক্ষার অবসান হলো। প্রবাসী দুর্গাপুজো, এটা এমন এক অনুভূতি যেখানে 1000 কিলোমিটার দূরে থেকেও মনে হয় বাংলা যেন ঠিক এখানেই আছে। এখানে কাশফুলের মাঠ নেই, তবুও শরতের গন্ধ আছে। এখানে গ্রামের পুকুর নেই, তবুও আছে মায়ের আগমনের অপেক্ষা। এখানে সবাই একই পরিবারের নয়, তবুও সবাই এক পরিবারের মতো। কারণ দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, এটা কিছু মানুষের স্বপ্ন, কিছু মানুষের নিরলস পরিশ্রম, আর হাজারো মানুষের ভালোবাসা। এটা সেই 4টে দিন যখন অপরিচিত মানুষও আপন হয়ে যায়। একটা মণ্ডপ তৈরি হয় বাঁশ, কাপড় আর আলো দিয়ে, কিন্তু একটা দুর্গাপুজো তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, পরিশ্রম আর একসঙ্গে পথ চলা দিয়ে। সেই পথ চলার কিছু না বলা গল্প, কিছু হাসি, কিছু চোখের জল আর অনেক মনের কথা নিয়েই আজ শুরু হচ্ছে সেন্সেশনের নতুন প্রয়াস, মণ্ডপের আগে মনের কথা, where every pandal has a story. নমস্কার, আমি অরিন্দম আর আপনাদের সকলকে সেন্সেশনের পক্ষ থেকে স্বাগত জানাই মণ্ডপে আগে মনের কথায়। ব্যাঙ্গালোরের বুকে এই প্রথম বা দুর্গাপুজোর প্যান্ডেলের আড়ালের সমস্ত স্মৃতি, গল্প আর মানুষের অনুভূতিকে একসঙ্গে তুলে ধরার এই প্রচেষ্টা। তবে প্রতিটি স্বপ্নের মতন এই স্বপ্নটাকেও কিন্তু একা আপনাদের সামনে তুলে ধরা একেবারেই সম্ভব হতো না, যদি না কিছু মানুষ, কিছু প্রতিষ্ঠান আমাদের উপর ভরসা রেখে আমাদের এই প্রচেষ্টার পাশে দাঁড়াতেন। তাদের আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। তো চলুন পরিচয় করিয়ে দিই আমাদের সেই সহযাত্রীদের সঙ্গে। আমাদের সাথে আছে আমাদের টাইটেল স্পন্সর নিকেতানি বুটিক। প্রতিটি প্রবাসী বাঙালির পুজোর সাজকে আরো সুন্দর করে তুলতে অ্যাফোর্ডেবল লাক্সারি এই অঙ্গীকার নিয়ে আমাদের পাশে রয়েছে আমাদের নিকেতানি বুটিক। অক্ষয়নগর ইয়েলান্নাহাল্লি বাস স্টপের কাছে অবস্থিত এই বুটিকটিতে পাবেন শাড়ি, কুর্তি, ব্লাউজ, লেডিস কালেকশন, জেন্টস পাঞ্জাবি, শার্ট সহ পুজোর সম্পূর্ণ সাজের সম্ভার। এই পুজোয় আপনার নতুন লুকের ঠিকানা নিকেতানি বুটিক। আমাদের ফুড পার্টনার ক্যালকাটা সল্ট। পুজোর আনন্দ তখনই সম্পূর্ণ হয় যখন তার সঙ্গে জুড়ে থাকে বাঙালির প্রিয় স্বাদ। সেই স্বাদের দায়িত্ব আমাদের ফুড পার্টনার ক্যালকাটা সল্ট। অক্ষয়নগরে অবস্থিত ক্যালকাটা সল্টে পাবেন খাঁটি বাঙালি রান্নার আসল স্বাদ। এর সাথে আমাদের গুডিজ পার্টনার ফুড ফান বেঙ্গলি অ্যাপ। বাংলা থেকে হাজারো কিলোমিটার দূরে থেকেও বাংলার স্বাদ যেন হাতের মুঠোয় থাকে, এই ভাবনাকেই বাস্তব করেছে আমাদের গুডিজ পার্টনার ফুড ফান বেঙ্গলি অ্যাপ। মাছ, মিষ্টি, সবজি, মশলা, নিত্য প্রয়োজনীয় বাঙালি পণ্য সবকিছুই এখন এক ক্লিকের দূরত্বে। প্রবাসে থেকেও যেন বাংলার বাজার আপনার ঘরে পৌঁছে যায়, এই বিশ্বাস নিয়েই কাজ করছে ফুড ফান বেঙ্গলি অ্যাপ। তাই আজই অ্যাপটিকে ডাউনলোড করুন আর বাংলার স্বাদকে রাখুন সবসময় নিজের কাছে। আর এই অনুষ্ঠানের সূচনায় যে মুগ্ধ করা কণ্ঠস্বর আপনারা শুনলেন, তার জন্য বিশেষ ধন্যবাদ আমার স্কুল জীবনের বান্ধবী পৃথাকে। তার অসাধারণ কণ্ঠ মণ্ডপে আগের মনের কথার সূচনাকে আরো আবেগময় করে তুলেছে। আর যদি তার কণ্ঠে আরো নতুন নতুন বাংলা গল্প শুনতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তার ইউটিউব চ্যানেল পৃথার ইচ্ছে ডান। তাহলে আর অপেক্ষা কেন, চলুন শুরু করি আজকের এপিসোড। কারণ প্রতিটি মণ্ডপের আগে থাকে মানুষের। নমস্কার, আমি অরিন্দম আরও একবার চলে এসেছি মণ্ডপে আগে মনের কথার আরও একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমাদের সাথে যারা আছেন তাদের পুজোটাকে বলা হয় যে ব্যাঙ্গালোরের ম্যাডেক স্কোয়ার EBCA। চলুন তাদের মুখ থেকে শুনে নিই। প্রথমে যেটা শুরু করব
সেটা হচ্ছে একটু পরিচয় পর্ব। নমস্কার, আমার নাম সুমন্ত। আমি 2018 থেকে EBC এর সঙ্গে যুক্ত আছি। নমস্কার, আমি অরিজিৎ। আমিও ইবিসি এর সঙ্গে লাস্ট 9 বছর ধরে, মানে 2018 থেকে ইবিসি এর। আর অরিজিতের সম্পর্কে বলি, অরিজিৎ কিন্তু আমাদের বোলপুরেরই ছেলে, আর জামুনির ওখানেই ওর বাড়ি। নমস্কার, আমি তপন চ্যাটার্জি। আমিও ইবিসি এর সঙ্গে কয়েক বছর ধরে আছি। নমস্কার, আমি শিল্পা চ্যাটার্জি। আমি লাস্ট 2 বছর ধরে ইবিসি এর সঙ্গে আছি। নমস্কার, আমি মৌমিতা। আমি ইবিসিএতে রয়েছি গত 4 বছর। আমি রাহুল, আমিও প্রায় 4 বছর ধরে EBC এর সঙ্গে যুক্ত। তো প্রথমে যে কোশ্চেনটা সবার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে শুরু হলো এই পুজো, আর ইবিসিএ মানে তার ফুল ফর্মটা কি সেটা সম্পর্কে যদি একটু বলেন। তো EBC এর পুজো চালু হয় 2018 থেকে, কিন্তু 2018 আগের থেকেই এর চিন্তাভাবনা শুরু হয়েছিল। আমাদের অ্যাসোসিয়েশনের পুরো নাম হচ্ছিল ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন, যেটাকে শর্ট ফর্ম হয়ে কেউ ইবিসিএ বলে, কেউ ইটকা বলে। আচ্ছা, ঠিক আছে। বাঙালিদের কাছে দুর্গাপুজোটা খুব প্রিয় জিনিস। দুর্গাপুজোর অনেকগুলো দিক আছে। একটা হচ্ছিল তার ইকোনমিক্যাল দিক, একটা হচ্ছিল তার স্পিরিচুয়াল দিক, একটা হচ্ছিল সোশ্যাল জাস্টিস। তো মানে সোশ্যাল জাস্টিস কি জন্য বললাম সেটাও আমি আসবো। আর একটা হচ্ছিল যে আমরা যে আনন্দ করি সেই একটা দিক। যদি ইকোনমিক দিকটা আমরা ধরি, দুর্গাপুজো অ্যাজ এ ইকোনমি ইজ বিগার দ্যান সিঙ্গাপুর এবং দুবাই শপিং ফেস্টিভ্যাল। কারণ লেটেস্ট যে সার্ভে বেরিয়েছে সেই সার্ভেতে দুর্গাপুজোর ইকোনমি সিঙ্গাপুর শপিং ফেস্টিভ্যাল এবং দুবাই শপিং ফেস্টিভ্যাল, ইফ ইউ মার্ক দ্যাট মাচ ইকোনমি ক্যানট ক্রিয়েট অ্যাজ বেঙ্গলি আর ক্রিয়েটিং থ্রু দুর্গাপুজো। ভারতের ছোট ছোট যেগুলো রাজ্য আছে তাদের পুরো বছরের বাজেট দুর্গাপুজোর মতো অত বড় না। সেটা তো গেল তার ইকোনমিক পার্ট। 2021-এর পর আমরা দেখেছি যেটা আমাদের দুর্গাপুজোর জন্য বড় আশীর্বাদ হয়ে এসছে। 2021-এ যখন কোভিড আসলো, সেই জিনিসটা আরো অনলাইনে তার যে প্রচারটা আরো বাড়লো, এবং তারই অন্যতম কারণ হিসেবে আমরা ইউনেস্কোর যে অ্যাওয়ার্ডটা পেলাম। এটা তো গেল ইকোনমিক দিক। এবং 2011-এর পর থেকে দেখি যে আমাদের এই পুজোটাকে নিয়ে আমরা একটা ট্যুরিজমের চিন্তা ভাবনা করছি। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং হলো যে সোশ্যাল জাস্টিসের কথাটা আমরা বলি দুর্গাপুজো নিয়ে। তো দুর্গাপুজোর একটা বড় জিনিস হচ্ছিল তার মূর্তিটাকে যদি আমরা দেখি, মা দুর্গার 10 হাত, গণেশ আছে, কার্তিক আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, এবং তাদের প্রত্যেকের বাহন আছে। কিন্তু যদি ওটা আমরা সূক্ষ্মভাবে দেখতে পারি, লক্ষ্মীর বাহন হচ্ছিল প্যাঁচা, গণেশের বাহন হচ্ছে হলো ইঁদুর। সকালে জানি যে প্যাঁচা ইঁদুরকে খায়। কার্তিকের বাহন হচ্ছে হলো ময়ূর, সাপ ওখানে আছে, তো ময়ূর সাপকে খায়। তো আলটিমেটলি এরা সকলে ইকোসিস্টেমের মধ্যে একজনের খাদ্য খাদক, কিন্তু একটা সিস্টেমের মধ্যে দে আর ইনটু হারমোনি, দে আর স্টেইং ইন হারমোনি। সমাজে যে হারমোনি থাকার দরকার, সেই মেসেজটাও কিন্তু আমাদের পূর্বপুরুষরা এই দুর্গাপুজোর মাধ্যম দিয়েই আমাদেরকে পাঠিয়েছে অনেক দিন আগে। এবং শুধু তাই নয়, আমরা জানি দুর্গাপুজোর একটা কাস্টম আছে, যে কাস্টমে হচ্ছিল যে আমরা প্রথম যে মাটিটা নিই, সেই মাটিটা কোনো একটা বিশেষ জায়গা থেকে নেওয়া হয়, এবং তার কারণ হিসাবেও সেটা সমাজের প্রত্যেকটা স্তরের লোককে ইনক্লুসিভ করার জন্যই। যে আজকে আমরা যে কথাটা বলে থাকি যে বেনিফিট শুড গো টু দ্য লাস্ট ম্যান অফ দ্য সোসাইটি। দুর্গাপুজোর সঙ্গে আমাদের স্বাধীনতার ইতিহাসও জড়িয়ে আছে। দুর্গাপুজো প্রথমে ছিল জমিদার সম্প্রদায় লোকেদের পুজো, পরবর্তীকালে সেটা বারোয়ারি পুজো হিসাবে বাইরে আসে, এবং সেটা বিপ্লবীরা বুঝতে পারে। দুর্গাপুজোর মধ্যে দিয়ে এবং বিভিন্ন রকম বিপ্লবী মুভমেন্ট ঘটে দুর্গাপুজোর সামনে রেখে, এবং যেই মডেলটা বাল গঙ্গাধর তিলক উনি দেখে নিয়ে গণেশ পুজো হিসাবে মহারাষ্ট্রে ওটাকে ইমপ্লিমেন্ট করে। তারপর আর একটা দিক হচ্ছিল স্পিরিচুয়াল দিক। আমরা সকলেই জানি দুর্গাপুজোর স্পিরিচুয়ালিটি। এইসব দেখে উই আর অল অ্যাটাচড উইথ দুর্গাপুজো। তো দুর্গাপুজো শুধু দুর্গাপুজোর মধ্যে নেই, দুর্গাপুজো ইজ ভাস্ট। তো এইভাবেই 2017-তে চিন্তা ভাবনা হয় দুর্গাপুজো চালু হবে। তারপর 2018-তে আমরা ফার্স্ট পুজো করি। 2018 পুজো আমাদের শুরু হয় গোল্ডেন ফিন্স বলে একটা জায়গা থেকে। তখন খুব ছোট পুজো ছিল, এবং এটা ইনফ্যাক্ট আমরা কিছু করি না, ভগবানের আশীর্বাদেই পুজোটা ব্যাঙ্গালোরের অন্যতম বড় পুজো হিসাবে চলে আসবে। হেন কোনো রিওন ব্যান্ড নেই যেটা ইবিসিএ দুর্গাপুজোতে পারফর্ম করে। স্টার্টিং ফ্রম ক্যাকটাস, ভূমি, ক্রসউইংস, লক্ষ্মীছাড়া, শহর, মহিমের ঘোড়া, এভরিবডি হ্যাজ পারফর্ম ইন ইবিসিএ। তো এইভাবে ইবিসিএর পথ চলা শুরু। এবং মনে আছে 2017-18 সালে যখন আমাদের দুর্গাপুজোর মিটিং হতো, তখন আমরা হার্ডলি 4-5 জন লোক মিলে মিটিংটা করতাম। এবং আজকের দিনে যখন আমরা মিটিং ডাকি, তো আমাদের মিনিমাম অ্যাটেন্ডেন্স হলো 40 to 50। 4 জন ভলেন্টিয়ার থেকে আজকে 50 জন ভলেন্টিয়ারে পৌঁছে গেছে। 18-তে যেভাবে আমাদের প্রেসার ছিল, আজকে আমাদের এভরিথিং ইজ এন অটো মোড। তো এইভাবে পুজোর পথ চলা শুরু। এবং আমরাই ফার্স্ট পুজো 2018 সালে টাই আপ উইথ ইনঅরবিট মল, অ্যান্ড উই বট আনন্দ মেলা কনসেপ্ট। মলের মধ্যে আমরা পুজোটাকে নিয়ে যাই, কোনো একটা মলে না, উই ডু ইট ইন ডিফারেন্ট মলস। প্রি পুজো লঞ্চ সেই পুজোটা করে থাকি, এবং আমাদের দেখে দেখে অনেক পুজো এখন চালু করছে, অ্যান্ড উই আর প্রাউড অফ দ্যাট কি আমরা এই কনসেপ্টটা চালু করেছি, এবং তারা অন্যরাও সেখান থেকে ইন্সপায়ার হয়ে সেভাবে চালু করছে। রবীন্দ্র জয়ন্তীতে অ্যালফটের সঙ্গে টাই আপ করে একটা রুফটপ কনসার্ট এনেছিলাম। যারা স্মল এন্টারপ্রিনার আছে, যারা অনেক ছোটো মোটো ব্যবসা করে, আপনাদের যুক্ত হতে হবে আমাদের ইবিসি এর সঙ্গে,
এবং যুক্ত হলে ইউ উইল গেট আ ফ্রি স্টল অ্যান্ড উইল গিভ আ ফ্রি মার্কেট। রামেশ্বরম ক্যাফে থেকে শুরু করে খান সাহাব, শরীফ ভাই বিরিয়ানি, টল ওক, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, বেলজিয়াম ওয়াফেলস, আমি এগুলো ব্র্যান্ডের নাম বলছি, এগুলো ছাড়াও তো আরো অসংখ্য, ওজিয়ানো ছিল। এছাড়াও আমরা যে মহিলা এন্টারপ্রিনার আছে যারা নতুন বিজনেস স্টার্ট করছে তাদের জন্য আমরা একটা ওপেন মার্কেট দিয়েছিলাম, যেখানে এসে তারা নিজের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে এবং সেটা এবছরও চালু হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আমি রিকোয়েস্ট করব যে ওটার লিঙ্ক আমাদের নম্বর দিয়ে দিতে, আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা সেভাবে, অবশ্যই আমাদের কিছু নিজস্ব টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে ফুলফিল করলে আমরা আপনাদের ফ্রি স্টলের ব্যবস্থা করে দেবো। তো নেক্সট যেটা আমার জানতে ইচ্ছে করছে যে এই ম্যাডেক্স স্কোয়ারের ব্যাপারটা কি, মানে অনেকেই তো আছে যারা হয়তো কলকাতা ম্যাডেক্স স্কোয়ারে যায়নি, তারা কি জানবে যে মানে ব্যাঙ্গালোরের ম্যাডেক্স স্কোয়ার ব্যাপারটা কি? আমরা মানে আমাদের পুজোটাকে ম্যাডাম স্কোয়ার কেন বলছি, কারণ যারা কলকাতাতে ম্যাডাম স্কোয়ারে গেছে তারা জানবে যে ওখানকার ভাইবটা কীরকম। মানে ওখানে ওপেন ফিল্ড থাকে, সবাই বসে যে যার মতো আড্ডা করে, কেউ গান করছে সেখানে খানিকটা ভিড়, কেউ আড্ডা দিচ্ছে বসে। তো ওখানে যেরকম ওপেন স্পেস অ্যান্ড বসে সবাই মিলে আড্ডা দেওয়া, এই যে একটা ভাইবটা, সেই জিনিসটাই সেম আমরাও ক্যারি করছি। কারণ আমাদের এখানকার যে ভেন্যুটা আমরা করছি পুজো, সেখানেও এরকম ওপেন অনেক প্রচুর স্পেস, ওপেন স্পেস আছে। তো যেখানে আমরা সবাই মিলে বসি আর কি আড্ডা দেওয়ার জন্য, বা আমাদের প্রোগ্রাম হয় সবাই মিলে এনজয় করি। তো এই সেম ভাইবটা যেহেতু আমরা ক্যারি করছি, সেই জন্য আমরা ম্যাডাম স্কোয়ারের নাম এসছে আর কি এই ব্যাপারটা থেকে। আর একটা হচ্ছে কি, আমরা অ্যাকচুয়াল ম্যাডাম স্কোয়ারের সঙ্গে তাই ওখান থেকেও ওনারা এসছেন আমাদের এখানে পুজো দেখতে, এনজয় করে গেছেন এখান থেকে এসে। এমনও তো প্রচুর বাঙালি আছে যারা ধরুন এই সেন্সেশনের মাধ্যমে ইবিসি এর কথা জানতে পারছে, তো তাদের জন্য কি চমক থাকছে এইবার? এই বছর ইবিসি এর পুজোতে বেশ অনেকগুলো চমক থাকছে। তার থেকে সব থেকে বড় চমক এটা যে এই বছর যে আগের প্রতি বছরের মধ্যে যে বড় বড় ব্যান্ডের এই বছর আমরা দোহার কে আমরা আনছি, এবং এছাড়াও এখানে আমাদের প্রতিদিন একটা ওইখানে বাউল গানের যে টিম থাকবে, তাদের জন্য আলাদা করে একটা স্পেস দেওয়া থাকবে, যেখানে সারাক্ষণই তারা কিছু না কিছু একটা ওখানে চলবে। এছাড়াও বইমেলা, যে বইমেলাটা মানে আমরা বাঙালি বলতে বইমেলা আমরা ভীষণভাবে প্রেফার করি, এবং অনেকেই যারা ব্যাঙ্গালোরে রয়েছে তারা বাংলা বই পায় না। তো আমাদের ওখানে একটা সবথেকে বড় একটা বই মানে যেটা আমাদের কলেজ স্ট্রিট থেকে যে পুরো ওখানকার অথরিটি আছে তারাই ওখানে পুরো সেট আপটা নিয়ে আসে। আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ঢাকিদের নিয়ে একটা ঢাকের লড়াই করি, সেটা একটা ইউনিক কনসেপ্ট, এবং ঢাকিদের হেল্প করার জন্য, এবং ব্যাটেল অফ ব্যান্ডও অনেক সময় আমরা প্ল্যান করে থাকি। এবছর চিন্তা ভাবনা করছি, সেটা এখনো পর্যন্ত রূপায়ণ হয়নি, হলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা ইনফর্ম করব। তো দুটো আছে, একটা পেজটা হচ্ছে হলো ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন নাম, আর প্রোফাইলটা আছে হচ্ছে হলো ইবিসি এর ক্যাটাগরি। তো এরপরে যারা মানে ইবিসি এর পুজোতে পৌঁছাতে চাইবে, এক্স্যাক্ট লোকেশনটা কিভাবে পৌঁছাবে? ইবিসি এর দুর্গাপুজোর লোকেশন ভেরি সিম্পল, গুগলে গিয়ে সার্চ করবেন ইবিসি এর দুর্গাপুজো হোয়াইটফিল্ড। আরো প্রিসাইজলি বললে কাটামালুর যে গেট আছে সেটা হচ্ছে হর্স কোর্টে আর মারথাল্লি হর্স কোর্টের যে হাইওয়ে, সেই হাইওয়ে জাংশন পয়েন্ট কাটামালুর গেট, সেই গেটের একদম কাছে শ্রী মঞ্জুনাথা স্বামী কালামণ্ডপটার নাম। গুগল ম্যাপে ইজ ভেরি মাচ অ্যাভেলেবল। মেট্রোতে যদি কেউ আসতে চান তাহলে পার্পল লাইনের লাস্ট স্টপ কাটুগুড়ি মেট্রো স্টেশন। কাটুগুড়ি মেট্রো স্টেশনে একটা পাবলিক ট্রান্সপোর্ট কিছু একটা নিতে হবে, সেইটা মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে। বললে 2018 থেকে তোমাদের পুজো, 2018 থেকে লাস্ট ইয়ার অবধি এমন কোনো মানে স্মরণীয় ঘটনা এক্ষুনি মনে পড়ছে? 2020-21 ব্যাঙ্গালোর দুর্গাপুজো দেখতে পাইনি। 200খানা পুজো হয় ব্যাঙ্গালোর আজকের দিনে, তার মধ্যে 4-5টা পুজো ছিল যারা পাবলিকের জন্য ওপেন রেখেছিল উইথ প্রপার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল এবং মেনটেনিং অল কোভিড প্রোটোকল। পুজোটাকে আমরা ওপেন রেখেছি। ভোগ আমরা কারো বাড়িতে পার্সেল করে পাঠাই, আমরা ওখানেই প্যাকেট দিয়েছি, লোক এসে সেই পুজোর ফিলিংসটা পেয়েছে, যেটা আমাদের গর্বের ব্যাপার। তো এটা একটা স্মরণীয় মুহূর্ত। সেকেন্ড স্মরণীয় মুহূর্ত, 2018-তে আমাদের কিছু লোকের হঠাৎ ইচ্ছে হলো যে কালী ঠাকুরটা আমরা সবচেয়ে বড় করব। তো সে সময় 3-4টা বড় কালী পুজো হয়েছিল, বড় ঠাকুরের কালী পুজো হয়েছিল, একটা হট্টগোলের হয়েছিল, আর আমরা দুজনের সেম সাইজেরই হয়েছে। সে সময় মানে 18 না 19 ফুটের একটা কালী ঠাকুরের আমরা মূর্তি নিয়ে এসেছিলাম, এবং সেই মূর্তি আনার যে একটা এক্সপিরিয়েন্স ওয়াজ এ হরিবল এক্সপিরিয়েন্স। কারণ কি ওই 18-19-20 ফিটের ঠাকুর আমরা ফর্ক লিফটে করে, সেটাও 20-22 কিলোমিটার দূর থেকে ট্রাফিকের মধ্যে নিয়ে এসেছিলাম। ইট ওয়াজ এ হরিবল এক্সপিরিয়েন্স। তখন আমরা করে ফেলেছিলাম, কিন্তু যেটা বলি মায়ের আশীর্বাদ না থাকলে হয় না, এবং বারবার সেটা আমরা উপলব্ধি করেছি। এবং জানি না সত্যিকারের ঘটনা, অনেক লোকই বলে যে ইবিসি এর পুজোয় নাকি অনেক কিছু চাইলে পাওয়া যায়, এবং আমার নিজেরও ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে। আপনি আপনাদের পুজো মণ্ডপের ভিতরে যখন ঢুকবেন, আমাদের পুজোটা যদি স্ট্রাকচারটা দেখেন, যেটা ম্যাডেক্স স্কয়ার বলা হলো, আমাদের পুজো এবং কালচারাল এবং ফুড তিনটা ডিফারেন্ট যায়। কালচারাল টোটালি বাইরে, আপনি যখন পুজোয় ঢুকবেন তখন আপনি একটা কালচারাল এক্সপিরিয়েন্স পাবেন, যেখানে লোক আড্ডা মারছে, বাউল হচ্ছে। যে মুহূর্তে আপনি পুজোর ভিতরে ঢুকে যাবেন, আমাদের পুজোর বড় ইউএসপি হচ্ছে হলো আমাদের পুরোহিত। আপনি যখন ওখানে ঢুকবেন, ওই এক্সপিরিয়েন্স যদি আপনি না পান, আপনি এসে বলতে পারেন আমাদের ফিডব্যাক, ওটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। লিটারালি উই হ্যাভ সিন পিপল ক্রাইং।
তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। 2018-তে হঠাৎ করে ভেন্যু চেঞ্জ হয়, ভেন্যু পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে আমরা ভেন্যু পাই। এরকম অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে যেটা মায়ের আশীর্বাদ না থাকলে পাওয়া যায় না, এবং এটা আপনাকে এসে এক্সপিরিয়েন্স করতে পারে। এক্সপিরিয়েন্স মানে আপনি যখন আমাদের পুজো মণ্ডপের ভিতরে ঢুকছেন তখন আপনি ওটা এক্সপিরিয়েন্স করতে পারেন। এবছর আমরা 48 ঘন্টা আমাদের কন্টিনিউয়াস যজ্ঞ হবে, যেটা ওয়ার্ল্ডের অন্যতম বড় যজ্ঞ ডিউরিং নবরাত্রি আমরা করছি। আচ্ছা, এভাবেই আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত আছে। 30-40 জনের একটা টিম পুজোর 7 দিন আগে আমরা চলে আসি। আমাদের যে ভেন্যু আছে ওখানে রুম আছে, দশমী পর্যন্ত আমরা ওখানে থাকি, এবং আমাদের পুজোয় আপনি যদি যান মণ্ডপ রাত্রি 2টোর সময়, 3টের সময়, 4টের সময় আসলেও খোলা থাকে। এই একটা আনসারের মধ্যে আমি যে মাথায় কতগুলো কোশ্চেন ঘোরালাম, এবার কটা সেই কোশ্চেন করতে পারবো জানি না, বাট মূর্তি কোথা থেকে আনা হয়? মূর্তি আমাদের এখান থেকেই আছে, মানে ব্যাঙ্গালোর থেকেই আসে। ব্যাঙ্গালোরের একটা পালবাড়ি আছে, তার কাছ থেকে আমরা 2019 থেকে মূর্তি নিচ্ছি। বিষয়টা এরকম, তিনি নবদ্বীপের পালবাড়ির লোক, এবং তিনি ব্যাঙ্গালোরে এসে নিজের একটা টেম্পোরারি সেট আপ করেন পুজোর 5-6 মাস আগে। তিনি যে মোমেন্টে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে কলকাতা থেকে ট্রেনে চাপেন, সেই মোমেন্টে প্রথম ফোনটা আমাদেরকে করেন যে দাদা আমরা ট্রেনে চাপলাম, এবং পৌঁছানোর পরে ওনাদের সমস্ত সেট আপ হয়ে যাওয়ার পরে দিন 15 পরে আবার ফোন করেন। আমরা ওনাদের কাছে যাই, এবং আমাদের নিখাদ একটাই দাবি থাকে, সাবেকি প্রতিমা হবে। ঠাকুরের রূপের সঙ্গে বা ঠাকুরের প্রতিমার কোনো রকম রূপের সঙ্গে কোনো রকম থিম, কোনো রকম এক্সপেরিমেন্ট আমরা করি না। তার কারণটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা ওই ঠাকুরের প্রতিমা, মূর্তির স্ট্রাকচারটা বলে দিয়ে গেছেন, এবং ঠাকুরের ধ্যান মন্ত্রে ঠাকুরটা কীরকম দেখতে, ঠাকুরের কোন হাতে কোন অস্ত্র, ঠাকুরের ডান দিকে কোন অ্যালাইনমেন্ট আছে, বাঁ দিকে কোন অস্ত্র থাকে, সেটা পুরোটা লেখা। এবং সেইটা মনে হয় আমাদের জ্ঞান সীমিত, আমাদের বিচার বুদ্ধিতে আমাদের মনে হয়েছে সেই এক্সপেরিমেন্ট আমাদের করা উচিত নয়। আর আমাদের একটা বড় জিনিস, আমাদের ভেন্ডার চেঞ্জ হয় না। আমরা অনেক খারাপ সময়ও দেখেছি, সে সময় ভেন্ডাররা আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট। তার কারণটা হচ্ছে আমাদের পুজোটা অনেকগুলো জোনে ভাগ করা। মানে ধরুন আপনি যে মোমেন্টে ঢুকছেন সেই মোমেন্টে দেখবেন আপনার ওখানে খাবার বিক্রি হচ্ছে, দেখে মনে হবে যে আপনি একটা ফ্লি মার্কেটে এসেছেন বা মেলার মধ্যে এসেছেন, যেখানে খাওয়া দাওয়া, চিৎকার চেঁচামেচি এরকমটা হচ্ছে। সেখান থেকে আপনি যখন ঢুকবেন, মানে মন্দিরের দিকে, টুয়ার্ডস মন্দিরের দিকে যাবেন, তখন সেখানে কিছু গান বাজনা হচ্ছে, সেখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে হতে পারে যে একটা লাউড মিউজিক বাজছে, বাংলা ব্যান্ডের গান বাজনা হচ্ছে। আপনি সেখানে দাঁড়িয়ে সময় স্পেন্ড করতেই পারেন, সেখানে দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ গান শুনতেই পারেন, দেখতেই পারেন। তারপরে ধীরে ধীরে আপনি যখন মন্দিরের ওখানে পৌঁছাবেন, দেখবেন ওই সাউন্ডটা কোথাও গিয়ে ফিকে হয়ে যাবে, আর জিনিসটা শান্ত হয়ে, থিমিত হয়ে একটা স্পিরিচুয়াল একটা আমাদের ওখানে একটা টোন সেট করা থাকে বেসিক্যালি। মানে ওখানকার মানে শুধুমাত্র সাউন্ড নয়, পুরো অ্যাম্বিয়েন্স, পুরো আলো, গন্ধ, ওখানের মধ্যে একটা শব্দ চলে, এখানে একটা সাউন্ড চলে, একটা মিউজিক চলে, সেই টিপিক্যাল ওই মিউজিকটা পুরোটা একটা টিপিক্যাল একটা মন্দিরের ভাইবস দেয়। এবং লোকজন যেটা সুমন্তদা বলছিল, লোকজন ওখানে একটা যথেষ্ট বসার জায়গা আছে। আমরা ওরকম করে মেম্বার্স অনলি জোন, নন মেম্বার জোন ওরকম করে সেগ্রিগেট করি না। আমাদের একটা মেম্বার্স লাউঞ্জ থাকে এবং একটা ডিভোটিস পাথওয়ে থাকে। মানে এইরকম কোনো সেগ্রিগেশন নেই, নন মেম্বার্স এরকম করে যাবেন, মেম্বার্সরা এরকম করে থাকবেন। আমাদের মেম্বার্সদের ডেফিনেটলি যারা আমাদের মেম্বার্স, তাদের জন্য একটা মেম্বার্স লাউঞ্জ থাকে। আর ডিভোটিসরাও যেখানে প্রতিমা আছেন, প্রতিমার খুব কাছাকাছি অবধি পৌঁছতে পারেন, প্রতিমার মানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে পারেন। এবং ওইখানে দাঁড়িয়ে লোকজন, মানে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকেন, বয়স্ক থাকেন, বৃদ্ধ থাকেন, বাচ্চারা থাকেন, তার জন্য পর্যাপ্ত বসার জায়গা থাকে, সেই বসার জায়গায় তারা বসতে পারেন। এবং আমরা বহুবার দেখেছি লাস্ট 2-3 বছর ধরে ওখানে গিয়ে লোকজন রীতিমতো মেডিটেট করেন, ধ্যান করেন। এবং যেরকম সুমন্তদা বলছিল যে অনেক মানুষের চোখ থেকে দেখি এরকম করে ঝরঝর করে চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিচ্ছু না, শুধুমাত্র ঠাকুরের দিকে ওরকম দুপুর সন্ধ্যেবেলায় ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। আর ওরকম একটা পরিবেশ তৈরি হয়েছে বলে অঝরে দিন হয়তো এটা হয়তো আবেগের কান্না, ভালোবাসার কান্না, কিন্তু এটা বেরিয়ে এসছে। তো সেটা বলে যে বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর। এটা আমি কি বললাম বা আপনি কি বললেন বা অরিজিৎ কি বললো তাতে যায় আসে না। তো এইবার মেম্বার্সদের কথায় আছে, যদি কেউ চায় যে নতুন মেম্বারশিপ নেবে, কি তার প্রসিডিওর, আর নন মেম্বার্স যারা থাকবে তাদের জন্য কিছু কি সুবিধা আছে ওই পুজো 4 দিনের জন্য? তো মেম্বারশিপ নিতে গেলে আমরা রথ থেকে মেম্বারশিপ চালু করছি। আমরা অন্যতম পুজো যার মেম্বারশিপ ফিস মনে হয় সবচেয়ে কম এই ব্যাঙ্গালোরের মধ্যে। আপনাদের এই ইউটিউবের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে দেবো, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট করতে পারে। দেখুন, আমরা মনে করি পুজো সবার জন্য, মেম্বার নন মেম্বার যারা আসছে মায়ের পুজো মার জন্য, কিন্তু আমাদেরও কিছু অপারেশনাল চ্যালেঞ্জেস আছে। সেই অপারেশনাল চ্যালেঞ্জেস দেখে আমাদের লজিস্টিক্যালি যতটুকু সম্ভব আমরা ক্যাটার করার চেষ্টা করি। যারা আসছে প্রত্যেকের জন্য ভোগ থাকে, সেই যেভাবেই করছি। তো সবার জন্যই বেনিফিট আছে, সবার জন্য ভোগ আছে, সবার জন্য ঠাকুর দেখার ব্যবস্থা আছে। ঠিক আছে, 2000 কিলোমিটার দূরে আমরা এরকম দুর্গাপুজো করছি, বাট তার পিছনে কি কি ধরনের চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হয়? আমি এটাকে বরং উল্টো করে দেখি যে আমরা 2000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমরা একটা অপরচুনিটিস ক্রিয়েট করছি।
কি করে, সেটা হচ্ছে আমরা লাস্ট 2 বছর ধরে কলকাতা কলেজ স্ট্রিটের একটা ফাউন্ডেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে এইটুকু বুঝলাম যে বাংলা বই পড়া আজকের দিন খুব কমে গেছে, মানে তাদের অবস্থাও খুব একটা ভালো না। এবং দুর্গাপুজোর সময় তো মানে তাদের কোনো কাজই থাকে না, কারণ দুর্গাপুজোর সময় কলকাতা হুল্লোড়ে মেতে থাকে, ফলে বই মেলা বা বই কেনার ওই সময় থাকে না। ফলে ওনাদের সঙ্গে যখন কথা বললাম যে আপনারা কি এরকম একটা সেট আপ নিয়ে আসতে পারেন, তখন ওনারা খুব খুশি হলেন, বললেন যে হ্যাঁ এরকম সময়টা আমাদের খালি সিজন, আমরা যেতেই পারি। এবং ওনারা আসার পরে আপ্লুত অভিভূত যে এইরকম একটা মার্কেট ছিল আমরা জানতাম। এবং লাস্ট 2 বছর ধরে ওনারা আসছেন। তার সঙ্গে আমরা গত বছর ঠিক এইভাবেই আমরা যে পটচিত্র হয়, আমরা হয়তো আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন হয়তো গ্রামে যখন দেখেছে, তাদের গ্রামের স্মৃতিতে আছে যে পটুয়ারা আসতেন এবং রামায়ণ মহাভারতের গান করতেন। আমাদের পরের জেনারেশনের কাছে সেই স্মৃতিটা একেবারেই নেই, কারণ তারা গ্রামে যায় না। এবং আমাদের মনে হয় আমরা 2000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমাদের জেনারেশনের দায় এবং দায়িত্ব এটা যে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের সৃষ্টি, আমাদের সংস্কৃতিটাকে দিয়ে যাব, যে দেখ বাবারা এইটা আমাদের রুট। সেই কারণে আমরা ওই পটুয়াদেরকে নিয়ে এসেছিলাম যারা টিপিক্যাল মেদিনীপুরের গ্রামের একটা পটুয়া। যেরকম করে বললাম না, আমরা লাস্ট 7 দিন, মানে আমরা যখন পুজো চলে আমরা পুজো 7 দিন ওখানে থাকি, আমরা ওইখানেই বাঁচি। সেখানে আমাদের পুরোহিতরা, ঢাকিরা, পটচিত্রে যারা লোকজন আছেন এবং আমরা যারা সারাদিন সারা রাত কাজ করি, আমরা প্রত্যেকে ওখানে থাকি। তারা সারাদিন এরকম করে পটের গান শোনান। অফকোর্স তার সঙ্গে তো তারা মানে যেটুকু ব্যবসা করে যাবেন ওটাও আমাদের দায়িত্ব, যে আপনি যদি একটা পটের কোনো একটা জিনিস কিনে যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে আপনি হয়তো ইনডিরেক্টলি তাকে সাপোর্ট করছেন এবং সেই কালচারটাকে সাপোর্ট করছেন, যাতে ওই কালচারটা বাঁচিয়ে, ওই কালচারটাকে ধরে রেখে সে তার জীবনযাপনটা করতে পারে এবং সে তার নেক্সট জেনারেশনকে ওটা দিয়ে যেতে পারে। ফলে গত বছর থেকে তিনি আসতে শুরু করেছেন এবং তার ছেলেকেও নিয়ে আসতে শুরু করেছেন এবং তিনিও লাস্ট বছর সবার যা রেসপন্স, সেই রেসপন্স দেখে প্রচণ্ড আপ্লুত এবং এবছরও আসলে টেরাকোটার কাজ, ডোকরার কাজ, জুটের কাজ, বই মেলা, মানে আপনি যেটা বললেন সেইটার উল্টোটা। আসলে আমরা বরং 2000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জেসের থেকে বেশি আমরা বোধহয় পশ্চিমবঙ্গের অপরচুনিটি কিছু বেশি ক্রিয়েট করছি, যেটা আমাদেরই দায়, সেটা যে আমাদের নেক্সট জেনারেশনকে হয়তো আমাদের সেই রুটটাকে দেখিয়ে দিয়ে যেতে হবে যে আসলে আমরা হতে পারি 2000 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের সংস্কৃতিটা ওইটা, এবং যাতে ওই লেগেসিটা ওরা কন্টিনিউ করতে পারে আগামী দিনে। তো চলে এসেছি একদম শেষের দিকে, বাট আমরা যেমনটা জানি যে একটা দুর্গাপুজোতে বেশ কিছু আমাদের ইন্টারনাল কালচারাল প্রোগ্রাম থাকে। তো মহিলাদের কাছে এই কোশ্চেনটা আমি করব, কিভাবে তোমরা এনজয় করো, কি কি প্রোগ্রাম তোমাদের থাকে? আমাদের দুর্গাপুজোতে আমি নিউ মেম্বার, লাস্ট 2 বছর ধরেই আমি পুজোতে আনন্দ করছি। কিন্তু আমার এই 2 বছরে এত পরিমাণ আনন্দ হয়, পুজো জোগাড় থেকে শুরু করে পুজোর কালচারাল টিম সমস্ত কিছুতে খুব আনন্দ করি। এমনকি থাকে ডান্ডিয়া নাইট, যেটা আশেপাশে দুর্গাপুজো আছে সেখানে হয় না ডান্ডিয়া নাইটটা, কিন্তু আমাদের হয়। তো ওগুলোতে আমাদের খুব আনন্দ হয়। কালচারাল বলতে আমাদের যেটা হয় গীতিনাট্য মেয়েরা আমরা করি, বাচ্চারা অনেক রকম থিম নিয়ে করে। আগের বারে যেমন সুকুমার রায়ের আবল তাবল করেছিল, একদম ছোট যে খুদে বাচ্চারা যারা 5 বছরের ছোট তারাও করে। অনেক মেয়ে আছে যারা গান করে, যারা হয়তো ডান্স করতে পারে না তারাও কোনো না কোনো অ্যাক্টিভিটি করে। যারা সিনিয়র আছে তারা পুজোতে থাকে, আমরাও থাকি, খুব আনন্দ হয়। কোনোভাবেই মিস করি না যে আমরা বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে থেকে যে বাড়ি যেতে পারলাম না, এই ইয়ারে কি হবে। বাড়িতে সবাই আনন্দ করছে, বাচ্চারা নেক্সট জেনারেশনও শিখে যে হ্যাঁ পুজোটা এইটা হয়, যে ষষ্ঠীর দিন কি হয়, সপ্তমীর দিন কি হয়, অষ্টমীর দিন শাড়ি পরে অঞ্জলি দেওয়া, এগুলো যে মেয়েদের থাকে ওরাও করে, খুব সুন্দর আনন্দ খুবই করি। দুর্গাপূজা চলে যাওয়ার পরে ভাবি যে আরো একটু এনজয় করলে ভালো হতো। তারপরে মেয়েদের একটা ফ্যাশন শো থাকে, ওটাও আমাদের হয়। ফ্যাশন শোতে সব মেয়ে যে একই রকম যে মানে ওয়াকিং করে গেল না, একজন মেয়ে যেরকম দুর্গাপুজো 10 হাতে 10টা অস্ত্র থাকে, সেইভাবে একজন মেয়ে একজন নিয়ে সেই মডেলিংটা করে। যেমন কেউ শঙ্খ নিল, কেউ পুজোর থালি নিল, কেউ ত্রিশূল নিল। আর একটা পুজোতে বেশি কম্পিটিশন থাকে যেটা হচ্ছে সেলফি কম্পিটিশন থাকে, তো সেটাও আমরা করি। এবারে নতুন প্ল্যানিং চলছে কাপল ডান্স। আচ্ছা, ডান্ডিয়া হবে একদিন, যে আমরা কেমন ভাবে সাজবো, কি পরবো, এটা আমাদের আগে থেকে হয়। অলরেডি আমাদের আজকে থেকে মিটিং স্টার্ট হয়ে গেছে। আমরা এবছর নতুনভাবে কি তৈরি করব, যেটা আমরা লাস্ট ইয়ারও করেছি তার থেকে আরো ভালো করে, আরো সুন্দর করে কেমন করে কালচারাল করব, বাচ্চাদের জন্য নতুন কি আনবো। আমরা যে মেয়েরা কালচারালটা করি গীতিনাট্য, এবারে নতুন কিছু আনার প্ল্যানিং চলছে। খুব আনন্দ হয়। পুজো শুধু যে 5 দিন আনন্দ করি তা নয়, আগে আমরা 2 মাস থেকে যতটা ইনভলভ থাকি, যতটা আনন্দ করি, যতটা রিহার্সাল করি, কোনোভাবেই মিস করি না। খুব আনন্দ হয়, খুব মজা হয়। 2 বছর যেটা করেছি, মনে হয় এবছর আরও খুব আনন্দ করব।
তারপরে লাস্ট যেটা থাকে ভোগ খাওয়া। অন্যান্য যেগুলো থাকে সেগুলো হয় কি আপনি গেলেন, আপনাকে হাতে করে দিয়ে দিল, আপনি ভোগ যেখানে হোক দাঁড়িয়ে খেয়ে নিলেন। কিন্তু এখানে যেটা হয় ফিল হয় আপনাকে একটু বসে যে একটা প্রসাদ তৃপ্তি করে খাবেন, সেটার ফিলটা আপনাকে দেয়। তারপরে থাকে সিঁদুর খেলা, সেটাও খুব ভালো। লাস্ট মানে মুহূর্তে সিঁদুর খেলা দশমীর দিন হয়। লাস্ট এতে ছেলেরা করেছিল একই কালারের রেড অ্যান্ড হোয়াইট পাঞ্জাবি ধুতি, অষ্টমীর দিন ধুনুচি নাচে। আর মেয়েরা ছিল লাল শাড়ি। যদি আপনি পেছনে দেখেন এত সুন্দর, মানে আপনি হয়তো অন্য কোনো কমিউনিটির সঙ্গে করলে সেটা হয়তো পাবেন না। আমাদের ইবিসিএতে এত সুন্দর তৈরি হয়। ছেলেরাও ধুনুচি নাচ পারফর্ম করে, মেয়েরা একই কালারের শাড়ি একই কালারের করে। এবারে আরও নতুন কিছু চিন্তা ভাবনা চলছে। মানে আমাদের কালচারালের একটা আলাদা গ্রুপ আছে যারা আমরা পুরো ওটা প্ল্যানিং করি যে কিভাবে নট অনলি পুজোর অনেক দিন আগে থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। যেমন মহালয়াতে আমরা মোস্টলি শান্তিনিকেতন, নেক্সট শান্তিনিকেতনে আমাদের হয় প্রোগ্রাম, তারপরে ওরিয়ন মলে হয় প্রোগ্রাম পুজো লঞ্চের। তো এইগুলো হচ্ছে আমাদের বড় বড় যেগুলো প্রোগ্রামস আমরা মলে করি, সেখানেও আমরা কালচারাল টিম আমরা পারফর্ম করি, সবাইকে পারফর্ম করে, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে সব এজের এনিবডি ক্যান পারফর্ম এনিথিং। তো সেইটা থাকে। আর তারপরে সিঁদুর খেলা হোক, ধুনুচি নাচ হোক, দান্ডিয়া হোক, এই সমস্ত ব্যাপারগুলো আমরা মানে প্রপারলি করতে চেষ্টা করি। যে কালচারাল টিমটা আমরা মেয়েরাই বেশিরভাগ দেখি, মেয়েরাই বেশিরভাগ ভলেন্টিয়ারি করে, মেয়েরাই বেশিরভাগ করার চেষ্টা করি। ছেলেরা পুজোটায় থাকে, কিন্তু মেয়েরা কালচারাল পুজোর জোগাড় গ্রুপে থাকি আমরা। ভোগ সম্পর্কে আছে, ভোগ সম্পর্কে যদি কিছু বলো, মানে এই ভোগ কি সবার জন্যই থাকে নাকি শুধু কমিটি মেম্বার? না, নিশ্চয়ই ভোগটা সকলের জন্যই, শুধুমাত্র মেম্বার কিংবা নন মেম্বারের ব্যাপার নেই। আমাদের যে ভোগের ব্যবস্থা হয় প্রত্যেক দিনই ভোগের ব্যবস্থা করা হয়। আর যত দর্শনার্থী আছে তাদেরকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আমাদের থাকে। আর তার সঙ্গে মায়ের যে ভোগ হয়, অনেক পুজোতে হয় যেখানে শুকনো প্রসাদ দেওয়া হয়, কিন্তু আমাদের পুজোতে একদম নিয়ম মেনে আমরা নিজেরাই রান্না করে মাকে ভোগ দিই। আর আমাদের যে পুরোহিত মশাই আছেন শিবপ্রসাদ বাবু, উনি বড় স্বাস্থ্যবিদ, তো ওনার কোনো রকম ভুল ত্রুটি করা যাবে না। তো স্ট্রিক্টলি সমস্ত নিয়ম মেনে আমাদেরকে ওটা করতে হয়। তো গল্প তো বেশ জমে উঠেছে, বাট ইতি তো টানতেই হবে। বাট তার আগে ফেলে নেবো ছোট্ট একটা র্যাপিড ফায়ার, নিজেরা ডিসকাস করে একটা যেটা মাথায় প্রথম আসবে সেটা বললেই হবে। প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে, পুজো শেষ হতে না হতেই কে এমন থাকে যে বলে যে চলো একটা পিকনিক করে আসি? পুজো শেষ হওয়ার পর সব ডিপ্রেশন মোডে চলে যায়। মানে শুরু তো আমরা তো অনেক আগে থেকেই শুরু করি, কিন্তু শেষটা খুবই মানে বেদনাদায়ক, দুঃখদায়ক একটা ব্যাপার হয়। আমাদের মধ্যে কারোরই ক্ষমতা থাকে না যে ভাই ওর পরে আমরা আবার মানে আমাদের, আমি বলছি আমার এখনই চোখে জল আসছে, এরকম একটা ব্যাপার। লাইক আমরা এন্ডটা করতে চাই না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমার মনে হয় না কেউ ওই ব্যাপারে কেউ, আমাদের মাস দেড়েক লাগে রিকভারি করতে, তো মাকে ছাড়তেই চায় না, সবাই ডিপ্রেশন মোডে চলে যায়। আমাদের মাস দেড়েক লাগে রিকভারি করতে, ওই রিকভারি করতে করতে। তো এই একটা কোশ্চেনে আমি বুঝতে পারছি সবাই পুজোটার সঙ্গে কতটা অ্যাটাচ। এখনই কেউ আর পুজো শেষের কথা ভাবতে চাইছে না। এক্স্যাক্টলি। তো পুজো 4 দিন কোনটা বেশি প্রেফার করো, খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি। সাবেকি পুজো আমাদের স্পিরিচুয়াল পুজো, আমাদের ভগবানের আশীর্বাদ, নিজেদের প্রসাদ। অ্যাজ এ বাঙালি, ইলিশ না চিংড়ি? ইলিশ। আচ্ছা, তাহলে এদিকে মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের ভাগটাই বেশি। যাই হোক, যেহেতু ইয়ে চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে, রোনাল্ডো না মেসি? দুটোর মধ্যে একটাও না, ফ্রান্সের ফাইনাল। যেরকমটা বললো, পুজোতে সব থেকে বেশি সেলফি কে তোলে? মেয়েরা। আমাদের সেলফি স্ট্যান্ড থাকে, অসংখ্য সেলফি কম্পিটিশন। না, আরেকজন আছেন আমাদের মধ্যে, তিনি উপস্থিত নেই, ঠিক আছে? আজকে ঋত্বিক দা হচ্ছে তোলে, উনি তুলতে সাহায্য করেন। না, সেলফিতে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, কলকাতার কোন জিনিসটা এখানে মিস করো পুজো 4 দিন? কোনোটাই না। অ্যাকচুয়ালি আমরা কলকাতার পুজোটা মিস করি না। আপনি মানে আমরা এরকম হয়ে গেছে, আমরা কলকাতাতে পুজোর সময় কলকাতা যাব এরকম ভাবনা চিন্তাটা অনেক মেম্বার আছে আমাদের যারা কলকাতা থেকে চলে আসে, যারা আর কলকাতায় হয়তো কোনো এক বছর 2022-23 কলকাতায় গেছে এবং তারপরে বলে যে না, পুজোর সময় তো আর কলকাতা যাবো না, এখানেই থাকবো, এরকম। মায়ের চোখে প্রথম কি দেখেন? আগুন।
না আমি মায়ের থেকে তাকিয়ে স্নেহ, সত্যি প্রথম আশীর্বাদ, শান্তি আসে একটা, মানে শান্তি। আর ওই যে বললাম যে একটা ঐতিহ্যবাহী যে সেই মুখটা মায়ের, আমাদের ঠাকুরে আমি জানি না অন্য কোথাও আমাদের যাওয়াই হয় না দুর্গা মায়ের আশীর্বাদ। yes, হ্যাঁ আমরা মানে কোনো- আমি একটা আগুন সুন্দর হয়। মিন্স ওটাই বলাতে চেষ্টা করছি যে তার মধ্যে তেজ, তেজের মায়ের কথা দিকে তাকালে বলছি। আর কিছু ভাবার থাকে না। এক বছর ধরে যে আপনার অপেক্ষা, একটা রিকোয়েস্ট, সেই আপনার অপেক্ষার মাধ্যম শান্তি। দিয়ে আমাদের আপনার দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট, পুজোয় দোয়ার আসছে, রেড এফএম এর ডান্ডিয়া হচ্ছে, 60খানা স্টল লাগছে, সবচেয়ে বড় যজ্ঞ হবে, কুমারী পুজোয় অনেক কুমারী বসবে। আমরা সবাই কুমারী পুজোয় অনেক মানে কোনো লিমিটেশন নেই, যতজন কুমারী আসবে ততজন করবে, এগুলো ম্যাটার করে না পুজোয়। আপনি শুধু পুজোয় একবার আসুন, ভিতরে আমাদের যে গর্ভগৃহ যেখানে পুজোটা হয় সেখানে আপনি এসে একবার এক্সপিরিয়েন্স করুন এবং একবার মন দিয়ে মাকে ডাকুন, সেটা হলো আমরা main। প্রপার রিভিউ নিয়েছি না, প্রত্যেকটা রিভিউ পজিটিভ আমরা পেয়েছি। আচ্ছা, দুর্গাপুজো মানে কোন গান প্রথমেই মাথায় কোন গানটা আসে? দোহার আসছে, দুর্গাপুজো মানে গৌরী এলো দেখে যান। একদম। সব থেকে বেশি কে বকুনি খায় পুজোতে? সব থেকে বেশি বকুনি যে খেত সে এখন আর বর্তমানে এখানে নেই। দেয় বললে হয়তো দেয় কে বলো সেটা সেটা না, সেটাতে আসছি। যে কোনো পুজো মিটিং এ মাইক একবার কার হাতে গেলে আর ফেরত আসে না? সুমন্ত আমার কাছে মাইকে ফেরত আসে না এরকম হয়। আর যার উইথাউট মাইকে যে চিৎকার করে সে হলো এ। ওর মাইকটা ছাড়াই, মানে মাইক লাগে না, মাইক যদি থাকে মাইকটাকে দিয়ে দেয়। অনেক গলা অরিজিৎ। ওর পুরো পুজোর পরে ওর ভয়েস চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, মানে আওয়াজটা আর বেরোয় না। Voice টা ওই বিসর্জন change দেওয়ার হয়। পর পুরো ভয়েস সবারই চেঞ্জ। মানে ওই গলা বসে একদম ওই মানে অ্যাক্টিং করতে থাকে যে হ্যাঁ পুজো গেল, একটা পুজো ফিল হলো, এইরকম। খুব সুন্দর কাটলো একটা সন্ধ্যা। অবশ্যই এবার তো আমার কাছে আরো একটা প্লাস পয়েন্ট যে সারা রাত খোলা থাকে। আমরা এই ভয়ে অনেক জায়গায় যাই না যে এত রাত্রে বেলায় কোথায় খোলা থাকবে। তো ব্যাঙ্গালোরে যারা যারা চাইছো যে হোল নাইট কোথায় পুজো দেখতে পাবে, একটা ঠিকানা তো এখান থেকেই পেয়ে গেলে। আমি এর সঙ্গে অ্যাড করে দিতে চাই, নর্মালি ফুড স্টল একটা দুটো পর্যন্ত খোলা থাকে, পুজোর মণ্ডপ দুটোর পর ফুড স্টল বন্ধ হলো, পুজোর মণ্ডপ কখনো বন্ধ হয় না। আপনি আসতে পারেন, মায়ের দর্শন করে যেতে পারেন। আমরা অনেক কিছুই বললাম, আমরা কথাই বললাম যে আমাদের পুজোতে কি হয়, কিন্তু তার ফিলটা নিতে হলে, তার আনন্দ নিতে হলে অবশ্যই আসতে হবে এবং মায়ের আশীর্বাদ নিতে হলে, এবং আপনার যদি অবশ্যই কিছু মনে আসতে হবে। ইচ্ছে থাকে, আমি পুজো বলে বলছি না, মনে যদি কোনো ইচ্ছে থাকে আপনি এসে মাকে একবার হ্যাঁ, স্মরণ করবেন, আপনি তার ফল পাবেন। বাট শেষ করবো যে কোয়েশ্চেনটা দিয়ে, যে সেনসেশনের এই উদ্যোগ কেমন লাগলো? খুবই ভালো লাগলো, কারণ কি এরকম একটা প্ল্যাটফর্ম, সবাই মিলে আড্ডা দিতে পারছি। আমরা বাঙালিরা 3-4টা জিনিস খুব ভালোবাসি, এক দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, দুর্গাপুজো, ইলিশ মাছ, ফুটবল, আড্ডা। আড্ডা। সেই আড্ডার যে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, এই যে আমরা 3-4 ঘন্টা আগে আপনাকে না আমি চিনতাম না, আপনি আমাকে চিনতেন, কিন্তু আজকে এই যে আমরা এত গল্প করলাম এবং আমাদের যে পুজোর যে আবেগ, আমরা যে আবেগ আপনাকে বললাম, এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। প্রথমে যেটা আমি বলেছি যে আপনাদের যে এই যে সোশ্যাল মিডিয়া, যে দুর্গাপুজো আজকে 2019-এ মনে হয় 35,000 করোড় মার্কেট ছিল, আজকে এটা 65,000 করোড় মার্কেট। আজকে ইউনেস্কোর একটা যে ট্যাগলাইন পাওয়া, এটার একটা বড় কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া। 2021 সালে যখন দুর্গাপুজোকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়, তখন মানুষ এই সম্বন্ধে আরো জানতে পারে, এবং যে অন্যতম কারণ, একটা না, এবং তার ফলস্বরূপ আরও এই ট্যুরিজমটা বাড়ছে। এটা যেমন একটা দিক, আপনি যে এই প্রয়াসটা নিয়েছেন, এই প্রয়াসটা দিয়ে যারা অনেক বাঙালি যারা এখানে এসছে, যারা নতুন, যারা জানে না, সেই প্রয়াস দিয়ে যে এত বড় মাপের পুজো হয়, অনেকে হয়তো জানে, কিন্তু এখন যদি 10-15 লাখ বাঙালিও সবার পক্ষে জানা সম্ভব নয়। তারপর এই যে ম্যাডক স্কোয়ারের প্ল্যাটফর্ম এখানে আছে, বা গৌরী এলো দেখে গেল, সেই যে প্ল্যাটফর্ম পারফর্ম করছে, এই জিনিসগুলো আপনার মাধ্যম দিয়ে আরো লোকের কাছে যাচ্ছে। এগুলো খুবই বড় উদ্যোগ। আজকের দিনই হচ্ছিল মানুষ সারাদিন সোশ্যাল মিডিয়ায় থাকে, এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং আপনার মাধ্যম দিয়ে এরকম যত করবেন, যত পুজো হবে, অরিজিৎ একটা বড় কথা বললো যে 2000 কিলোমিটার দূরে আমরা এটাকে অপরচুনিটি ক্রিয়েট করি। আজকে যদি 200খানা দুর্গাপুজো তৈরি হয়, তখন 200খানা পুরোহিত কলকাতা থেকে এখানে আসছে, 200খানা ঢাকি কলকাতা থেকে এখানে আসছে, 200 থেকে 250খানা যদি হয়, 250খানা ঢাকি এখান থেকে কলকাতা থেকে এখানে আসছে। তো কিছুটা হলেও আমরা আমাদের বাংলার জন্য কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করতে পারছি। যেখান থেকে আমরা বড় হয়েছি, যে জায়গার খেয়ে আমরা বড় হয়েছি, বা যেখান থেকে আমরা বড়, যার সঙ্গে আমাদের শৈশব জড়িয়ে, তার সঙ্গে যদি আমরা কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি, আপনার এই মাধ্যম দিয়ে সেই জিনিসটা আরো বাড়বে, অল আর রিলেটেড, লোকে আসবে, লোকে দেখবে, ইকোনমি আরো বাড়বে। তো ইটস গুড। একদমই তাই। মায়ের
মায়ের আশীর্বাদ আর আপনাদের সকলের আশীর্বাদ যদি সঙ্গে থাকে অবশ্যই অনেকের কাছে পৌঁছে যেতে পারবো, এটুকুই কামনা রাখি। বাট অনেক কিছু নতুন নতুন ভিউজ পেলাম, এই যেমন এইভাবে আমিও সত্যি কথা কোনোদিন ভেবে দেখিনি যে 2000 কিলোমিটার দূরে থেকে আমরা অপরচুনিটি ক্রিয়েট করছি। আমি যখন এই কোশ্চেনটা সেট করেছিলাম তখন একটা অন্য মেন্টালিটি থেকে সেট করেছিলাম, বাট আজকে এই আনসারটা পাওয়ার পর আমারও কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল। নেক্সট টাইম যখন কাউকে এই কোশ্চেনটা করবো হয়তো একটু অন্যরকম ভাবে করবো, বাট শেষ তো করতেই হবে। শেষ করার আগে আমাদের আজকের যারা অতিথি আছে তাদের প্রথম যেটা দেবো সেটা হচ্ছে নিকেতনী বুটিকের তরফ থেকে একটা শাড়ি আর কিছু কুপন, এগুলো 10% অফ থাকবে সবার জন্য। আর এই শাড়িটা নিকেতনী বুটিকের ওনার সে বলে দিয়েছে যে আপনাদের মায়ের পায়ে যেন এই শাড়িটা পরে। ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আমাদের প্রথম মায়ের একটা শাড়ি হয়ে গেছে। আর এইটা আমাদের ফুড পার্টনার ক্যালকাটা সল্টের তরফ থেকে আপনাদের সবার জন্য। আর আমাদের গুডিজ পার্টনার ফুড ফান, এখানে সমস্ত মানে বাঙালি আইটেম এদের অ্যাপে আপনারা পেয়ে যেতে পারেন, তাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাঙ্কস বলা উচিত আমাদের নিকেতনী বুটিক অ্যান্ড ফুড ফান। আর ক্যালকাটা সল্ট তো গল্প শুনে তো আমার এখনই মনে হচ্ছে যে আমিও যেন ওই 7 দিন ওখানে চলে যাই, বাট সেটা তো সম্ভব না, বাট অবশ্যই একদিন তো আসবই। ওই ফিলটা আমাকে নিতে হবে, এটা শুনে যেটা আমার মনে হলো। আমন্ত্রণ রইল অবশ্যই। আপনি পুজোর আগে আরেকদিন আসবেন, সেটা হলো শান্তিনিকেতন কোনো একটা মলে আমাদের পুজোর ইনগ্রেশন হয়। তো আজকের আড্ডা এখানেই শেষ হচ্ছে, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা কমেন্ট করে, লাইক করে আর শেয়ার করে জানিয়ে দিও। অ্যান্ড সবাইকে আসতে হবে কিন্তু পুজোতে, ইবিসি এর পুজোতে সবাইকেই আসতে হবে, মজা নিতে আনন্দ করতে সবাইকেই আসতে হবে। তো ফেসবুকে যে পেজটা আছে ইবিসিএ ভারতুর, ওইটা আপনাদের নয়? ইউবিসি দুর্গাপুজো, ওটা কার্ড হ্যাঁ সরি, কার্ডুগুলি। হ্যাঁ ওটাই, ওটা ফেসবুক না, ওটা প্রোফাইল একটা। আর একটা ইস্ট ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন বলে একটা পেজ আছে, ওকে। সেইটারও মোটামুটি ওই 10-12 হাজার জল যাদব যদি কারোর প্রয়োজন হয় এখানে আছে, কোনো অসুবিধা নেই, কোনো মানে একদম ফিল ফ্রি। হ্যাঁ ঠিক আছে, যেমন গল্প আড্ডা নিজেদের, এই যে এতক্ষণ যেমন চলছিল ক্যামেরাটা অন হয়ে গেছে বলে যে আমাকে একটু সিরিয়াস থাকতে হবে সেরকম কিছু না। একদম একদম নিজেদের মতো করে বলবেন তাহলে যাবে। এখন এটা খুব সত্যি কথা, আমি সবাইকেই তাই বলছি, আমার জন্য এটা প্রথম। আমি এর আগে মানে আমরা ওই ডেলি ব্লগ করি, তো প্রথম দিন তো আমি নিজেই কনফিউজ ছিলাম যে কি বলবো কি, তারপর আস্তে আস্তে এক দুটো করতে করতে এখন একটু হ্যাবিচুয়েটেড হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে, আমি একটা জিনিস না ওটা তো আমরা এরকম হাতে ধরে করে নিই, এরকম তো ওই বসে বসে কারোর ইন্টারভিউ নিচ্ছি এরকম। হ্যাঁ, ব্লগিং জিনিসটা আলাদা। হ্যাঁ, ব্লগিং জিনিসটা আলাদা, ওখানে তো মানে বা আপনাদের তো একদমই চিনি না, আজকেই প্রথম পরিচয় হচ্ছে। সেই জায়গায় ও নয় বোলপুরের ছেলে, ওর সঙ্গে একটা আলাদা খুব একটা ইয়ে হয়ে যায়, কোনো অসুবিধা নেই, যা খুশি তাই জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি কেন কাট করলাম। ওদেরও নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা রাহুল এবং মমতা। ওকে, তো ওখানে ডেলি ব্লগই হয়? না, আমরা ওই যখন কোথাও নতুন জায়গায় কোথাও যাই ট্রাভেল। আচ্ছা, ট্রাভেল ব্লগ আমারও খুব মানে আমি যখন করতাম আমারও খুব ভালো লাগতো, কিন্তু আমার ড্রোনটা খারাপ হয়ে যাওয়ার পর আমি আর সেই ফিলটা দিতে পারি না। কোভিডের সময়েই মানে তার আগে আমার মেয়ে পিয়ানো বাজাতো, তো যেমন বললেন যে আমার শালা ইয়ে করে, ও আমাদের অনেক দিন ধরে বলে যে ওর ট্যালেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, তোরা ভিডিও করে করে দে, ঠিক আছে।